ইন্দোনেশিয়ার একটি জঙ্গল যার নাম সাঙ্কারা, সেখানে বাস করত এক ধরনের ভয়ানক জিন। সাঙ্কারা জঙ্গলটিতে ছিল এক ধরনের ভয়ানক জিনের বাসস্থান। এক সময় এই জঙ্গলে চোখ পড়ে একটি লোভী টুরিস্ট কোম্পানির। তারা না জেনে সেই জঙ্গলের ভিতর দিয়ে বানায় একটি রেলপথ। এর ফলে মারা যেতে থাকে ট্রেনের ভেতর ভ্রমণকারী সব মানুষগুলো। কী কারণে এমনটি হলো জানবো আজকের এই গল্পে। এটি হলো সদ্য মুক্তি পাওয়া দি ট্রেন অফ ডেথ, ইন্দোনেশিয়ান হরর মুভি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি জঙ্গল, সেখানে বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হচ্ছিল। সেই গাছগুলোকে কেটে বানানো হচ্ছিল সেখানে একটি রেলপথ। এর ফলে ধ্বংস হয়ে যায় সেই জঙ্গলের প্রায় অনেক অংশই। রাতের বেলা রহমত নামের একজন ব্যক্তি এই সব কাজকর্ম বন্ধ করতে বলে, কিন্তু সেখানে থাকা টুরিস্ট কোম্পানির লোকগুলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ফলে রহমত কিছু করতে না পেরে তাদেরকে উদ্দেশ্য করে বলে, এক সময় আসবে তখন তাদের টাকা এবং স্বয়ং সৃষ্টিকর্ত তাদেরকে সাহায্য করবে না, তারা পড়বে মহা বিপদে। এই বলে রহমত সেখান থেকে চলে যায়। এই ঘটনার প্রায় বেশ কয়েকদিন পরে দেখতে পাই রেলপথটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। সেখানে কাজ করছে অনেক লোক। সেখানে একটি টানেলও তৈরি করানো হচ্ছিল। এর ফলে কাজ করছিল অনেক মানুষই। সবাই রাত পর্যন্ত কাজ করছিল। তবে কাজের টাইম শেষ হওয়ার ফলে যে যার মতন চলে যেতে শুরু করে। সেখানে শুধু পাইমান এবং দার্তই ছিল। পাইমান দার্তকে ডাকতে আসে চলে যাওয়ার জন্য, কিন্তু দার্ত পাইমানের কাছে গিয়ে বলতে শুরু করে যে তার অনেক লোন নেওয়া আছে, তার লোনগুলো দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, কেননা সে তার স্ত্রীকে একটি ভালো লাইফ দিতে চায়। তার স্ত্রী জীবনে অনেক কষ্ট করেছে, সে চায় না তার স্ত্রী যে আরো কষ্ট করুক। এর ফলে দার্ত অনেক পরিশ্রম করছে এবং যত দ্রুত সম্ভব সে তার লোন পরিশোধ করার চেষ্টা করছে, যাতে সে তার স্ত্রীকে একটি ভালো লাইফ দিতে পারে। এখানে আমরা জানতে পারি পাইমানেরও অনেক লোন ছিল, সেই কারণে সে ঠিক করে সে দার্তর সাথে কাজ করবে। এরপর যে যার মতন কাজে লেগে পড়ে। এখানে পাইমান একটি ট্রলি করে অনেকগুলো পাথর নিয়ে টানেলের ভিতর ঢুকে যায় কাজ করার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর দার্ত সেখান থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে পাইমানকে অনেকবার ডাক দেয়, কিন্তু পাইমান কোনো সাড়া শব্দ করে না। এর ফলে সে টানেলের ভিতর আগাতে শুরু করে। সে যখন টানেলের কাছে এসে পড়ে তখন সেখানে থাকা লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। সে কিছু বুঝতে পারে না। তখনই উপর থেকে কিছু পাথর পড়ে। এর ফলে সে উপরে তাকায়। উপরে তাকিয়ে সে চমকে যায়, কারণ সেখানে একটি পেত্নী পাইমানকে ধরে রেখেছে। দেখা যায় পাইমানের চেহারা অদ্ভুতভাবে পরিবর্তন হতে শুরু করে। এখানে এই সিনটি কাট হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই রেলপথটি তৈরি হয়ে গিয়েছে। আজ রেলপথটি উদ্ভাবনের দিন। এখানে অনেক যাত্রীরা এসেছে ট্রেনে ভ্রমণ করার জন্য। আর এই ট্রেনের নাম বা ভ্রমণ কেন্দ্রকে বলা হয় সাঙ্কারা। সাঙ্কারা ট্রেনটির মালিক ছিল মিস্টার রাবা এবং তার সাথে ছিল তার বিজনেস পার্টনার সান্তোসো। তারা মূলত সাঙ্কারাকে তৈরি করেছে একটি ভ্রমণ কেন্দ্র। ভ্রমণকারীরা এই ট্রেনে করে চলে যাবে একটি রিসর্টে। সেই রিসর্টটির নামও সাঙ্কারা। রিসর্টটি জঙ্গলের অনেক ভিতরে, তাই এই ট্রেনটি তৈরি করা হয়েছে যাতে ভ্রমণকারীরা খুব সহজে সেই রিসর্টে যেতে পারে। ভ্রমণকারীরা কিছুদিন সেই রিসর্টে থাকবে এবং আবার সেই ট্রেনে করে ফিরে আসবে। সেই ট্রেনে ছিল বিজনেস এবং ইকোনমিক ক্লাস দুটোই, কারণ ধনীরা সেখানে যেতে পারবে এবং মধ্যবিত্ত বা গরিবরা সেখানে যেতে পারবে। এখানে আমরা দুটি অন্যতম চরিত্রকে দেখতে পাই। একজনের নাম পূর্ণিমা এবং আরেকজনের নাম কিংবাং। তারা দুজন বোন। বড় বোন পূর্ণিমা এই ট্যুরকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। আমরা জানতে পারি পূর্ণিমা অসুস্থ ছিল, কিছুদিন ধরেই সে সুস্থ হয়েছে। আর তার বোন চায় না সে এই ভ্রমণের মাধ্যমে আবার অসুস্থ হয়ে যায়। তার জন্য কিংবাংয়ের একটু মনটা খারাপ ছিল। এখানে পূর্ণিমা তাকে আশ্বস্ত করে সে তার নিজের খেয়াল রাখবে। এর ফলে কিংবাং একটু স্বস্তি পায় এবং তারা দু বোন মিলে আলোচনা করতে শুরু করে তারা দু বোন মিলে কি করবে রিসর্টে গিয়ে। তার কিছুক্ষণ পর দেখতে পায় অনেকগুলো মহিলা মিলে চিৎকার করে কান্নাকাটি করছে এবং জিজ্ঞাসা করছে তাদের স্বামী কোথায়। এমন সময় সান্তোসও আসে এবং রাবাকে জিজ্ঞেস করে এখানে মহিলারা কি করছে, এমন করছে কেন। এখানে রাবা সান্তোসকে বলে তারা আমাদের এই সাঙ্কারা ট্রেনকে বদনাম করার জন্য এখানে এসেছে এবং তাকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এখানে আমরা কিছু নতুন চরিত্রকেও দেখতে পাই, যার মধ্যে একটি হলো রামলা। রামলা সেই মহিলাগুলোকে দেখে একটু বিরক্ত বোধ করে, কিন্তু কেন তা আমাদের এখানে দেখানো হয় না। এরপরে আমরা দেখতে পাই ট্রেনটি ছাড়ার টাইম হয়ে গিয়েছে। এমন সময় আমরা আরেকটি চরিত্র যার নাম তেকুন তাকে দেখতে পাই। এমন সময় পূর্ণিমা তেকুনকে বলে তাদের দুই বোনের একটি ছবি তুলে দিতে।
আমরা বুঝতে পারি পূর্ণিমা তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। তেকুন হচ্ছে এই ট্রেনের একজন কর্মচারী। এরপর তারা দুই বোন ট্রেনে চড়ে বসে। তারা বসেছিল ট্রেনের লাস্ট বগিতে, মানে পঞ্চম বগিতে। এখানে ট্রেনের পরিচালক সিদ্দিক সকলকে ওয়েলকাম জানায় এবং আমরা জানতে পারি এই ট্রেনটি সন্ধ্যা 7টার মধ্যেই রিসোর্টে পৌঁছে যাবে। ট্রেনের প্রথম বগিতে রাবা এবং সান্তোস সহ তাদের বিজনেস পার্টনারগুলো বসেছিল এবং চতুর্থ বগিতে সব ইকোনমিক ক্লাসের লোকজন বসেছিল। এখানে আমরা রাবার ক্যামেরাম্যানকে দেখতে পাই। সে রামলার সাথে চতুর্থ বগিতে সিট পেয়েছিল। অপরদিকে তেকুন পঞ্চম বগিতে যায় যাত্রীদেরকে সাহায্য করার জন্য। পূর্ণিমা তেকুনকে দেখে খুশি হয়ে যায়। এরপর দেখতে পারি তেকুন পূর্ণিমার দিকে এগিয়ে যাচ্ছে। পূর্ণিমা তো এ দেখে খুশি হয়ে যায়, কিন্তু বুঝতে পারি তেকুন পূর্ণিমার দিকে যায়নি, সে পিছনে দরজা লাগাতে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি চালু হয়ে যায়। আমরা এখানে 2 নম্বর বগি দেখতে পাই। এটিও একটি বিজনেস ক্লাস ছিল। এখানে অনেক ধনী ব্যক্তিরা সিট নিয়েছিল। আমরা দেখতে পাই এখানে একটি ব্লগার গ্রুপও ছিল যারা এখানে বসে ব্লগ করছিল। তাদের সামনের সিটে আমরা দেখতে পাই একজন ছেলে এবং মেয়েকে। ছেলেটি বেআইনি কাজ করার ফলে সরকার তার সবকিছু সিল মেরে দিয়েছে এবং সে এক ব্যাগ টাকা নিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই ট্যুরে এসেছে, কারণ সে জানে না সে কি করবে ভবিষ্যতে। এমন সময় কেবিন ক্রু এসে ছেলেটিকে বলে তার ব্যাগটি উপরে রাখার জন্য, ফলে ছেলেটি না চাইতেও সেই ব্যাগটি উপরে রাখে। দৃশ্য চলে যায় রামলার কাছে। আমরা দেখতে পাই রামলার হাতে দার্তর একটি ছবি ছিল। এ থেকে আমরা ধারণা করতে পারি রামলাই হচ্ছে দার্তর একমাত্র স্ত্রী, যার কথা দার্ত মুভির শুরুতেই বলেছিল। এরপরে দেখতে পাই রামলা কেবিনের দরজার সামনে দার্তকে দেখতে পায়। এর ফলে সে দার্তকে খোঁজার জন্য কেবিনের সামনে এগিয়ে যায়, কিন্তু সেখানে দার্ত ছিল না। আবার সে দেখতে পায় ক্যান্টিনের সামনে দার্ত বসে আছে। সে তাড়াহুড়ো করে 3 নম্বর বগি ক্যান্টিনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেই ক্যামেরাম্যান ওই জায়গাটিতে বসে আছে। রামলা এখন সেই কেবিনে থাকা মেয়েগুলোকে জিজ্ঞেস করে দার্তকে দেখেছে কিনা, কিন্তু মেয়েগুলো জানায় শুরু থেকে সেই ছেলেটি এখানে বসে আছে। এ শুনে তো রামলা একটু অবাকই হয়। এরপর রামলা সেই ক্যামেরাম্যানের ল্যাপটপের দিকে তাকিয়ে দেখতে পায় ক্যামেরাম্যানটি সান্তোসন নামে একটি আর্টিকেল লিখতেছিল। রামলা আর্টিকেল থেকে জানতে পারে সান্তোসো হচ্ছে রাবার বিজনেস পার্টনার এবং সাঙ্কারার ইনভেস্টর। ভবিষ্যতে সাঙ্কারা রাবার অনেকগুলো প্রজেক্টে ইনভেস্ট করতে চলেছে। এই কথাটি জানতে পেরে রামলা সান্তোসের সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু ওখানে থাকা মেয়েটি সান্তোসের সাথে দেখা করতে দেয় না রামলাকে। সে বলে তারা বিজনেস ক্লাসে ঢুকতে পারবে না। এখানে সান্তোসো রাবাকে জিজ্ঞেস করছিল ওখানে থাকা মেয়েগুলো এভাবে চিৎকার চেঁচামেচি করছিল কেন এবং কাদের কথা বলছিল। তখন রাবা সান্তোসোকে বলে রেলপথ তৈরি করার সময় সে কিছু এমপ্লয়িকে বাদ দিয়েছিল, যার ফলে তাদের স্ত্রী এখানে এসে হাঙ্গামা করছে এবং রাবার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করেছে যাতে তাদের ট্যুরিজম বন্ধ হয়ে যায়। সান্তোসো এখানে রাবাকে এসব বিষয়ে ভালোভাবে নজর দিতে বলে, কেননা এসব কারণে তাদের ট্যুরিজম বন্ধ হয়ে যেতে পারে। পরের দৃশ্যে আমরা পূর্ণিমা এবং কেংবাংকে দেখতে পাই, যেখানে পূর্ণিমা তার একটি বিশেষ ডায়েরি বের করছিল। কেংবাং তা পড়তে চাইলে পূর্ণিমা তা পড়তে দেয় না এবং কেংবাংকে বলে যে সে এক সময় এই ডায়েরিটি পড়তে পারবে, কিন্তু এখন নয়। কেংবাং কথা বলতে বলতে লক্ষ্য করে তাদের ট্রেনের সাথে একটি কাকও উড়ে যাচ্ছিল। হঠাৎই সেই কাকটি ট্রেনের জানালার সাথে ধাক্কা খায়। কেংবাং সে কথাটি তার বোনকে বলতে যাচ্ছিল, এমন সময় পূর্ণিমার খারাপ লাগতে শুরু করে এবং সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে পড়ে। তাই কেংবাং আর পূর্ণিমাকে এই কথাটি বলতে পারে না। পূর্ণিমা ওয়াশরুমের সামনে গিয়ে দেখতে পায় সেখানে অনেক বড় লাইন ছিল। তার কারণে সে 4 নম্বর বগির ওয়াশরুম ব্যবহার করতে 4 নম্বর বগিতে চলে যায়। এই ব্যাপারে না জানা কেংবাং পূর্ণিমার ডায়েরিটি মজা করে পড়ছিল। সেখানে তাদের 2 বোনের অনেক স্মৃতি ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় সেখানে পূর্ণিমা অসুস্থ হওয়ার কিছু ছবিও ছিল, যা দেখে কেংবাংয়ের একটু খারাপ লাগে। তার জন্য সে আর ডায়েরিটি পড়ে না, রেখে দেয়। অপরদিকে আমরা পূর্ণিমাকে দেখতে পাই, যার এই ট্রেন জার্নি করার ফলে শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে সে ওয়াশরুমে বমি করছিল। এমন সময় আমরা তার আয়নার সামনে পাইমানের ভয়ঙ্কর রূপ দেখতে পাই। অবশ্য পূর্ণিমা তা লক্ষ্য করে না। আস্তে আস্তে চলে আসে পূর্ণিমাদের যাত্রাপথের প্রথম টার্নেল। আমরা পঞ্চম বগির দৃশ্যকে দেখতে পাই। সেখানে থাকা ছোট বাচ্চাটির জানালার পাশ দিয়ে আরেকটি বাচ্চা পেতনি চলে যায়। অপরদিকে সিদ্দিক লক্ষ্য করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পঞ্চম বগির দরজাটি আপনা আপনি খুলছে এবং বন্ধ হচ্ছে, যা দেখে সে একটি লোক পাঠায় তা চেক করার জন্য। কেননা তেকুন তো আগেই সব চেক করেছে, এমনটা হওয়ার কোনো কথাই না। তারপরও সেই লোকটিকে সে পাঠায় দেখার জন্য কি
হয়েছে। এমন সময় কেংবাং লক্ষ্য করে পূর্ণিমা এখনো তার সিটে চলে আসেনি। এর ফলে কেংবাং উঠে ওয়াশরুমের সামনে যায় পূর্ণিমাকে দেখার জন্য। ওয়াশরুমের সামনে যেতেই লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। সে ওয়াশরুমের দরজা ধাক্কা দেয়। এই সময় একটি লোক বের হয়ে আসে। কেংবাং বুঝতে পারে পূর্ণিমা এই ওয়াশরুমে যায়নি, তার জন্য সে সামনের ওয়াশরুমে চলে যায়। অপরদিকে ওই বাচ্চা মেয়েটির কাছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে আসে। মেয়েটি ওই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে, আবারও সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর অদ্ভুতভাবে সে ওই মেয়েটির পিছনেই চলে আসে। তখন এই মেয়েটি মুখ ঘোরাতে আমরা দেখতে পাই সে পিচ্ছি বাচ্চা পেতনির একটি ভয়ানক রূপ। ইতিমধ্যে পঞ্চম বগিতে সিদ্দিকের পাঠানো লোকটি চলে আসে এবং সে এই বাচ্চা মেয়েটির ভয়ানক রূপ দেখে খুবই ভয় পেয়ে যায়। এমন সময় সেই বগিটি আলাদা হয়ে যায় এবং পঞ্চম বগি ছাড়াই পুরো ট্রেনটি বের হয়ে আসে টানেল থেকে। এই ব্যাপারে না জানা কেংবাং পূর্ণিমাকে ডাক দেয় এবং কেংবাং এর ডাকের ফলে পূর্ণিমা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কেংবাং লক্ষ্য করে যে পূর্ণিমার কোনো কিছু হয়েছে কিনা, চেক করতে থাকে সে সুস্থ আছে কিনা। কিন্তু পূর্ণিমার নজর যায় পিছনের দিকে, সেখানে তো 5 নাম্বার বগি ছিলই না। যা দেখে তারা দু বোনই হতবাক হয়ে যায়। পূর্ণিমা কেংবাংকে নিয়ে তাড়াতাড়ি করে 3 নাম্বার বগিতে চলে আসে এবং তেকুনকে ডাকতে শুরু করে। তেকুন কি হয়েছে জিজ্ঞাসা করলে তারা বলে 5 নাম্বার বগিটি হারিয়ে গিয়েছে। কি হয়েছে তা দেখার জন্য তেকুন 4র্থ বগিতে চলে যায়। সে দেখতে পায় পঞ্চম বগিটি ছিল না। সে বুঝতে পারছিল না সে কি করবে, কিন্তু সে একটু বেশি ভয় পেয়েছিল। এমন সময় একটি লোক আসে ওয়াশরুম ব্যবহার করার জন্য পিছনের বগিতে যাবে। সে পিছনে তাকাতেই দেখতে পায় পঞ্চম বগিটি ছিল না। সে সবাইকে ডাক দিয়ে বলে পঞ্চম বগিটি নেই। এখানে সবাই আতঙ্কিত হয়ে যায়। ফলে তেকুন তা হ্যান্ডেল করার জন্য তাদেরকে মিথ্যে কথা বলে। সে বলে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ট্রেনটি আমাদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কিছুক্ষণ পর আরেকটি ইঞ্জিন সেই ট্রেনটিকে আমাদের রিসোর্টের কাছে নিয়ে আসবে। সবাই তা মেনে নিলেও সেই ক্যামেরাম্যানটি তা মানতে পারে না এবং সে তাড়াতাড়ি করে তেগুনের পিছনে যেতে শুরু করে এবং তেগুনকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু তেগুন তাকেও একই কথা বলে এবং সে তাড়াহুড়ো করে 2 নম্বর বগিতে চলে যায়। এদিকে পূর্ণিমার আবার খারাপ লাগতে শুরু করে। সে ওয়াশরুমে যেতে চায়, কিন্তু তার বোন তাকে যেতে দিতে চায় না। সে বলে সেও তার সাথে যাবে, কিন্তু পূর্ণিমা তাকে নিশ্চিত করে সে তার খেয়াল রাখবে। পূর্ণিমা তার বোনকে 1 কাপ কফি বানাতে বলে, আর এই সময় সে এসে পড়বে তা বলে যায়। কেংবাং তার বোনের কথা মতো 1 কাপ কফি বানাতে বসে পড়ে। এমন সময় পূর্ণিমার ডাক্তার কল দেয়। কেংবাংকে ডাক্তার জানায় পূর্ণিমার একটি চেক আপ করতে হবে, কিন্তু কেংবাং বলে পূর্ণিমার তো চিকিৎসা হয়ে গিয়েছে, আবার কিসের চেক আপ করতে হবে। ডক্টর কেংবাংকে জানায় পূর্ণিমা লিভার ক্যান্সারের অপারেশনটি সাকসেসফুল হয়নি, ফলে তার জীবনের ঝুঁকি আছে। এই কথাটি কি পূর্ণিমা তাকে জানায়নি? এমন সময় ফোনটি ডিসকানেক্ট হয়ে যায়। কেংবাং সবটা জানার পর সে পূর্ণিমার উপর অনেক রেগেছিল এবং সেখানে বসেছিল। এমন সময় পূর্ণিমা ওয়াশরুম থেকে চলে আসে। কেংবাং কফির মগটি পূর্ণিমার হাতে দেয় এবং তাকে বলে তার ডক্টর কেংবাংকে কল দিয়েছিল। যা শুনে পূর্ণিমা বুঝতে পারে তার ডক্টর তাকে সব বলে দিয়েছে। কেংবাং পূর্ণিমাকে রাগ করে জিজ্ঞাসা করে সে কেন তাকে সবকিছু বলেনি। যখন সে অসুস্থ ছিল তখন তো কেংবাংই তার পাশে ছিল, তাহলে কেন পূর্ণিমা তাকে সবকিছু জানায়নি? এখানে পূর্ণিমা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেংবাং তা বুঝতে চায় না। এখানে পূর্ণিমা ইমোশনাল হয়ে যায়। সে বলে সে মরার আগে তার সাথে সময় কাটাতে চায়। হাসপাতালে বসে থেকে সে মেডিসিনের মাধ্যমে মরতে চায় না, সে তার সাথে সময় কাটিয়ে সুন্দর মুহূর্ত নিয়ে মারা যেতে চায়। যা বলে পূর্ণিমা কান্না করতে শুরু করে। এই সময় কেংবাং তাকে সান্ত্বনা দেয়। কেংবাং পূর্ণিমাকে বলে পৃথিবীর অনেক চিকিৎসায় তারা এখন পর্যন্ত চেষ্টা করেনি। এছাড়া সে তার বোনের ডায়েরি দেখেছে, সেখানে সে আর তার বোনই ছিল। সে এত তাড়াতাড়ি তার বোনকে তার থেকে দূরে যেতে দিবে না। পূর্ণিমা বলে সে যদি কেংবাংকে বিদায় দিতে না পারে তার জন্য সে ডায়েরিটি লিখতেছিল। কেংবাং বলে সে এত তাড়াতাড়ি পূর্ণিমাকে চলে যেতে দিবে না, তারা একসাথে অনেক বছর বাঁচবে। পরবর্তী দৃশ্যে আমরা তেকুনকে দেখতে পাই। সে কন্ট্রোল রুমে এসে ইলেকট্রিক প্যানেল চেক করছিল। সেখানে সে অদ্ভুত ধরনের কিছু পদার্থ দেখতে পায়। এছাড়াও সে গ্লাসে কর্মচারীদের অদ্ভুত প্রতিবিম্বও দেখতে পায়। তেকুন তা লক্ষ্য করে দেখার চেষ্টা করছিল। এমন সময় সিদ্দিক চলে আসে। সিদ্দিক এসে তেকুনকে বকা দিতে শুরু করে, কারণ এখানে সবার আসার পারমিশন ছিল না। এখানে কেন তেকুন এসেছে? যার উত্তরে তেকুন বলে 5 নাম্বার বগিটি গায়েব হয়ে গিয়েছে এবং সিদ্দিককে সিসিটিভি ক্যামেরা দেখায়, যেখানে পঞ্চম বগির সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না, সেখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না। সিদ্দিক বলে সেই বগি আলাদা করার জন্য তো আমাদের বিশেষ মেশিন এর প্রয়োজন পড়ে বগি আলাদা করতে।
কোনো সাধারণ মানুষ তো এই বগি আলাদা করতে পারবো না, তাহলে এটা কিভাবে আলাদা হলো সেও বুঝতে পারছিল না। এখানে সিদ্দিক এই বিষয়টিকে ভালোভাবে হ্যান্ডেল করতে বলে তেকুনকে। তেকুন সেই 5 নম্বর বগির 2 জন প্যাসেঞ্জারের কথা বলে, যারা এই মুহূর্তে 3 নম্বর বগি মানে ক্যান্টিনে অবস্থান করছিল। সিদ্দিক তাদেরকে ভিআইপি বগিতে নিয়ে আসতে বলে এবং তাদেরকে মিথ্যা বলে হ্যান্ডেল করতে বলে এই বিষয়টি। সিদ্দিকের কথা মতো পূর্ণিমা এবং কেমবাং এর কাছে যায় এবং তাদেরকে মিথ্যা মিথ্যা নাটক করতে শুরু করে। সে বলে 5 নম্বর বগি একদম ঠিক আছে, সময় মতো তারা তাদের লাগেজ পেয়ে যাবে এবং 5 নম্বর বগির মানুষগুলো রিসোর্টে পৌঁছে যাবে, তারা যাতে কোনো চিন্তা না করে। কিছু সময়ের জন্য তারা 2 বোন যাতে 4 নম্বর বগিতে যেয়ে বসে এই কথা তেকুন বলে। তেকুন তাদের 4 নম্বর বগিতে এগিয়ে দিতে শুরু করে। এমন সময় সেই মেয়েটি বলে তাদের বিল পরিশোধ করানো হয়নি, তার জন্য পূর্ণিমা বিল পরিশোধ করার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। কেংবাং 4 নম্বর বগির দৃশ্য দেখতে পায়, সেখানে সব লোকেরা আনন্দ করছিল। হঠাৎই তাদের কি জানে হয়ে যায়, তারা অদ্ভুত রকমের কিছু কথা বলতে শুরু করে, যেমন তারা অনেক বেশি পাপ করেছে, এখনই তারা মারা যাবে। এসব দেখে ক্যামেরাম্যান তাদের ছবি তুলতে শুরু করে। হঠাৎই একটা মেয়ে ক্যামেরাম্যানের সামনে চলে আসে এবং বৃদ্ধার মতন কথা বলতে শুরু করে। মেয়েটি বলে সবাই লোভে শাস্তি পাবে। এমন সময় ক্যামেরাম্যান কিছু অনুভব করতে পারে, উপরের দিকে ক্যামেরাটি ঘুরায়, দেখতে পায় সেখানে একটি পেতনি ঝুলে আছে। কিছুক্ষণের মধ্যে পেতনিটি সবাইকে মারতে শুরু করে। তৃতীয় বগির দরজা থেকে কেংবাং সবকিছু দেখতে পায়। ইতিমধ্যে ওই বগিটি আলাদা হয়ে যায়, যা দেখে কেংবাং জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তেকুন, পূর্ণিমা এবং সেই মেয়েটি তাড়াতাড়ি করে সামনে এগিয়ে দেখে চতুর্থ বগিটিও আলাদা হয়ে গেছে, সেখানে চতুর্থ বগিটি নেই। চতুর্থ বগি ছাড়াই সেই ট্রেনটি আবারও বের হয়ে আসে টানেল থেকে। পূর্ণিমা কি হয়েছে তা জিজ্ঞাসা করলে কেংবাং বলে সে সব যাত্রীরা অদ্ভুত ব্যবহার করছিল এবং সেখানে একটি অন্যরকম মহিলাও ছিল। তাদের চিৎকার চেঁচামেচি শুনে রাবা এবং সান্তোসও তাড়াতাড়ি করে এখানে ছুটে আসে। সান্তোসও খেয়াল করে পিছনের 2 বগি ছিল না। সে রাবাকে জিজ্ঞেস করে পিছনের 2 বগি কোথায়, তাদের কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না। এমন সময় রামলা বলে একটি টার্নেল একটি বগি, এরকম ভাবে 2টি টার্নেলে 2টি বগি হারিয়েছে। এটা কোনো টেকনিক্যাল ইস্যু নয়, এটি কোনো আধ্যাত্মিক জিনিস। এখানে রাবা রামলাকে ছোট করে বলে এখনো অনেকগুলো মানুষ আছে যারা আধ্যাত্মিক জিনিসে বিশ্বাস করে। তখন কেমবাং উঠে বলে আমি নিজের চোখে দেখেছি। রাবা এ ব্যাপারে কিছু মানতেই চাচ্ছিল না। সে সান্তোসকে বলে তার সাথে সামনের বগিতে চলে যেতে। এখানে সান্তোসও তার উপর রাগ করে বলে সে যাতে নিজেই চলে যায় এবং সে তেকুনের সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছিল। সান্তোসও তেকুনকে বলে যখন 5 নম্বর বগিটি আলাদা হয়ে গিয়েছিল তখন বিশেষ নজর রাখা উচিত ছিল 4 নম্বর বগিতে। কেন তারা 4 নম্বর বগিতে বিশেষ নজর রাখেনি এবং তাদেরকে কিছু বলেনি। সান্তোসও এখানে চিন্তিত হয়ে যায়। সে বলে এসব কারণে তাদের ট্যুর প্যাকেজের ব্যবসাটি বন্ধ হয়েও যেতে পারে। অপরদিকে রাবা তার নিজের বগিতে ফিরে যায়। সেখানে যেয়ে সে নিজের চেয়ারের উপর কিছু শৈবাল জাতীয় জিনিস দেখতে পায়। কি এগুলো তা দেখতে যাওয়ার সময় পিছন থেকে তার কিছু কলিগ ডাক দেয়। তাদের চোখ ফাঁকি দিয়ে রাবা সেই শৈবাল জাতীয় জিনিসগুলো বাহিরে ফেলে দেয়। রাবা সিদ্দিকের কাছে গিয়ে বলে 4 নম্বর এবং 5 নম্বর বগিটি হারিয়ে গিয়েছে। সিদ্দিক বলে আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু সান্তোসের জন্য বলতে পারিনি। এখানে রাবা সিদ্দিককে বলে যত দ্রুত সম্ভব ট্রেনটিকে রিসোর্টের কাছে নিয়ে যেতে এবং 2টো বগি যাতে তাড়াতাড়ি করে রিসোর্টের কাছে নিয়ে আসে, না হলে তার এতদিনের স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। এখানে সিদ্দিক জানায় তারা তো এই কাজ তখনই করতে পারবে যখন সেই বগিগুলো তারা খুঁজে পাবে। সিদ্দিক রাবাকে কিছু সিসিটিভি ফুটেজের ছবি দেখায় যেখানে 5ম বগি হারিয়ে যাওয়ার আগের ফুটেজ ছিল। সেখানে স্পষ্টভাবে আমরা একটি পেতনিকে দেখতে পাই, যা দেখে রাবা একটু অবাকই হয়। রাবা সিদ্দিককে সব ফুটেজ ডিলিট করে দিতে বলে। সিদ্দিক জানায় যদি এগুলো ডিলিট করে দেই পরে যদি পুলিশ আমাদের পিছনে পড়ে যায়। রাবা সিদ্দিককে বলে পুলিশের বিষয়টি সে হ্যান্ডেল করবে, আপাতত ইনভেস্টরদের কথা ভাবতে হবে, কেননা তারা যদি এসব ভয়ঙ্কর জিনিস দেখতে পায় তাদের সাথে ইনভেস্টমেন্ট ক্যান্সেল করে দিবে এবং সান্তোসকে এসব বিষয় থেকে দূরে রাখতে হবে। সান্তোসও যাতে রামলার সাথে কোনো কথা না বলে। সিদ্দিক এই বিষয়টি হ্যান্ডেল করবে বলে জানায় এবং সে সান্তোসের কাছে চলে যায় রামলার সাথে যাতে সান্তোসও কথা না বলে। সিদ্দিক সান্তোসকে তার জায়গায় ফিরে যেতে বললে সান্তোসও জানায় বাকি 3 জনের জন্য সিদ্দিক যাতে ভিআইপি সিটের ব্যবস্থা করে। সিদ্দিক এখানে দ্বিমত পোষণ করে, কেননা ভিআইপি সিটগুলো আগে থেকে বুকড হয়েছে, সেখানে কোনো সিটই খালি নেই, সে কোথায় তাদেরকে বসাবে। কিন্তু এখানে সান্তোসও কোনো কথাই শুনতে চায় না। তেকুনকে বলে তাদের 3 জনকে যাতে তারা ভিআইপি সিটে নিয়ে যায়। সিদ্দিক এখানে আর কিছু বলতে পারে না। এই সময় রামলা সান্তোসের সাথে কথা বলতে চেষ্টা করে। সে দার্তর ছবি দেখিয়ে বলে এটি তার হাজবেন্ড, এই ট্রেনের কাজ করতে এসে তার হাজবেন্ড নিখোঁজ হয়েছে, সে কি বলতে পারবে তার হাজবেন্ড কোথায়। এখানে সান্তোসও তাকে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করে, কারণ এসব ব্যাপারে সে কিছুই জানে না। এভাবেই সে অনেক টেনশনের মধ্যে ছিল, তাই রামলা আর এখানে কোনো কথা বাড়ায় না। তেকুন পূর্ণিমা এবং কেমবাংকে নিয়ে 2 নম্বর বগিতে চলে আসে। সেখানে মাত্র একটি সিটই খালি ছিল। পূর্ণিমা তার বোনকে সেই সিটে বসিয়ে দেয় এবং সে দাঁড়িয়ে থাকে
এমন সময় রামলাও চলে আসে সেই বগিতে। পূর্ণামা তেকুনকে আলাদা করে ডেকে নিয়ে যায় এবং তাকে প্রশ্ন করতে শুরু করে। এখানে তেকুন আর মিথ্যা কথা বলতে পারে না, সে তাকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে তারা জানে না সেই দুটো বগি কোথায় হারিয়ে গিয়েছে, তাদের কোনো খোঁজ নেই, তারা কেউই জানে না তারা কি করবে। সে শুধু তার বসের অর্ডারই পালন করছিল। এমন সময় কথা বলতে বলতে পূর্ণামা খারাপ লাগতে শুরু করে এবং সে ওয়াশরুমের দিকে চলে যায়। 2 নম্বর বগি থেকে সব মানুষ বের হয়ে এসে তেকুনকে বকা দিতে শুরু করে, কেননা তাদের ধারণা 3টা মেয়ের জন্যই তাদের বগিটি নোংরা হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে সেই বগিতে। এখানে আমরা পূর্ণামাকে দেখতে পাই যার শরীর এত বেশি খারাপ হয়ে গেছিল যার কারণে তার রক্তবমি হতে শুরু করে। 3 নম্বর বগিতে থাকা ক্যান্টিনের মেয়েটি আর এখানে থাকতে চাইছিল না, কেননা যথাযথভাবে ট্রেনটি আরেকটি টানেলের ভিতর প্রবেশ করে ফেলেছিল। মেয়েটি এখানে খুব ভয় পেয়ে আছে। এখানে অন্য আরেকটি মেয়ে যে এখানের কর্মচারী, সে ওই মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এখানে সান্তোসও মেয়েটিকে কিছু বুঝিয়ে কাজে পাঠিয়ে দেয়। ব্লগার গ্রুপগুলো সেখানে থাকা ক্যান্টিনের ভিআইপি সিটে বসে খাবার খাচ্ছিল। এমন সময় মেয়েটির চিৎকারের আওয়াজ শুনে সান্তোসও এবং আরেকটি মেয়ে ছুটে যায় সেখানে কি হয়েছে তা দেখার জন্য। সেখানে তো সেই মেয়েটিকে তারা দেখতে পায় না, কিন্তু অদ্ভুত এক আকৃতিকে দেখতে পায়, যা দেখে সান্তোসও ভিআইপি কাস্টমারদের কোনো শব্দ না করে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারা যখন যেতে শুরু করে তখন তারা আর নড়তে পারছিল না, তারা পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা অনেক চেষ্টা করে সেখান থেকে যাওয়ার জন্য, কিন্তু কেউই নড়তে পারছিল না। আস্তে আস্তে তাদের মাঝখান দিয়ে অদ্ভুত রকমের কিছু ক্রিয়েচার উঠে আসে। তারা সেই সব জিনিসকে পার করার জন্য কোনো শব্দ না করেই আস্তে আস্তে চলছিল, কিন্তু ওখানে থাকা ব্লগার একটি মেয়ে ভুলবশত আওয়াজ করে ফেলে, ফলে সেখানে থাকা সবগুলো ক্রিয়েচার ওই মেয়েটির দিকে এগিয়ে আসে। মেয়েটি একটি ছুরি উঁচা করে বলে তার সামনে যাতে কেউ না আসে। এমন সময় একটি ক্রিয়েচার অদ্ভুত রকমের ইশারা করে, ফলে মেয়েটি সেই ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে, যা দেখে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এমন সময় তাদের সামনে চলে আসে একটি পেতনি এবং সেই পেতনিটি সান্তোসকে নির্মমভাবে হত্যা করে ফেলে। সান্তোসকে নির্মমভাবে মরতে দেখে পূর্ণামা সরাসরি সে তেকুনকে ডেকে আনে তাদেরকে সাহায্য করার জন্য। তেকুন সাহায্য করতো। এমন সময় সেই বগিটি আলাদা হয়ে যায় ট্রেন থেকে। তেকুন, কিমবাক, পূর্ণামা, রামলা তারা সবাই এই দৃশ্যটি সরাসরি দেখে, কিন্তু বাকিরা দেখে শুধু ট্রেনটি আলাদা হয়ে গিয়েছে। সবাই তেকুনকে প্রশ্ন করতে শুরু করে এমনটি কেন হলো। এমন সময় সিদ্দিক এবং রাবা চলে আসে। সিদ্দিক এবং রাবা পরিকল্পনা করে এসেছিল, যেহেতু সান্তোসও বেঁচে ছিল না, যার ফলে সিদ্দিক এবং রাবার পরিকল্পনা সফল হবে বলেই তারা চিন্তা করে। সিদ্দিক এবং রাবা সকল দোষ সে 4 জনের উপর দিয়ে দেয়। তারা বলে তেকুন সব সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে এবং তারা 4 জন মিলে ট্রেনটিকে হাইজ্যাক করবে। এভাবেই তো ধনী ব্যক্তিরা তাদেরকে সহ্য করতে পারতো না। এই কথা শুনে খুব সহজে মেনে যায় তারা যে এখানে হাইজ্যাক করতে এসেছিল। এই সময় যে কাপল এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছিল সে তাড়াতাড়ি করে ব্যাগটি নিচে নামায় এবং তাদের 4 জনের দিকে একটি বোতল তাক করে এবং তাদেরকে ভয় দেখাতে শুরু করে। এমন সময় রামলা লক্ষ্য করে ট্রেনটি আরেকটি টানেলের ভিতর দিয়ে যাবে, ফলে পূর্ণামা কিংবা রামলা তেকুন কেউ এই বগিতে থাকতে চাইছিল না, কিন্তু সব ধনী ব্যক্তিরা তাদেরকে যেতে দিতে চাচ্ছিল না। তারা অনেক বোঝানোর চেষ্টা করে যে সামনের বগিতে আমাদের যেতে হবে, কিন্তু তারা যেতে চাচ্ছিল না। তারা তো পূর্ণামাদের কথা শুনতে নারাজই ছিল। রাবা ঝামেলা পাকিয়ে দিয়ে সামনের বগিতে চলে যায় এবং দরজা লাগিয়ে দেয়। রাবা অন্যান্য ইনভেস্টরদেরকে বলে 2 নম্বর বগি হাইজ্যাক হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তারা সেফ আছে। তেকুন সে ছেলেটিকে আটকাতে চেষ্টা করলে ছেলেটি তার উপর হামলা দেয়। এমন সময় পূর্ণামা তেকুনকে সাহায্য করতে যায়, কিন্তু পূর্ণামাকে আটকে ধরে ছেলেটির গার্লফ্রেন্ডকে আবার কিংবাক গলা চেপে ধরে। হাতাহাতির এক পর্যায়ে সেই বোতলটি নিচে পড়ে যায়। পূর্ণামা তাড়াহুড়ো করে সেই বোতলটি তুলে নেয়। ছেলেটি পূর্ণামাকে আক্রমণ করতে গেলে ভুলবশত পূর্ণামার দ্বারা ছেলেটির মৃত্যু হয়ে যায়। এখানে সবার সাথে সাথে পূর্ণামাও ভয় পেয়ে যায়, সে একটি লোকের খুন করে ফেলেছিল। এমন সময় সবাই একজোট হয়ে কেমবাংকে ধরে ফেলে। পূর্ণামা তাড়াহুড়ো করে সেই বোতল দিয়ে সবাইকে ভয় দেখায় এবং কেমবাংকে ছাড়িয়ে নেয়। এই সময় সিদ্দিক সামনের বগিতে চলে যায় এবং তা লক করে দেয়। তেকুন প্রথম বগির দরজাটি খুলতে বলে, কিন্তু সিদ্দিক তা খুলতে চায় না, ফলে তেকুন না পেরে প্রথম বগির দরজাটির উপরের কাঁচটি ভেঙে ফেলে। এরপর পূর্ণামা কিংবাং রামলা আস্তে আস্তে করে প্রথম বগিতে চলে যায়। যখন তেকুন যেতে চাচ্ছিল এমন সময় সেই লোকগুলো এসে বলে তারা তাদের কথা বিশ্বাস করেছে এবং তেকুনকে সেই কাঁচের টুকরোটি ফেলে দিতে বলে। তেকুন তাদের কথা বিশ্বাস করে সেই কাঁচের টুকরোটি ফেলে দেয়, কিন্তু কাঁচের টুকরোটি ফেলতে তারা তেকুনকে ধরে মারতে শুরু করে। তারা যখন তেকুনকে মারতে ব্যস্ত এমন সময় ট্রেনটি একটি টানেলের ভিতর ঢুকে পড়ে। তারা যখন তেকুনকে মারছিল এমন সময় একটি অদ্ভুত আওয়াজ শুনে তারা সবাই ট্রেনের মাঝখানে তাকায়। ট্রেনের মাঝখানে দেখা যায় একটি ভয়ানক পেতনি দাঁড়িয়ে আছে।
তারা পেতনির এই ভয়ানক রূপ দেখে সবাই অবাক হয়ে যায় এবং অনেক বেশি ভয় পায়। এই সময় তেকুন সেই সুযোগকে কাজে লাগিয়ে পূর্ণামাদের কাছে চলে যায়। পেতনিটি সবাইকে মারতে শুরু করে। পূর্ণামারা তা দেখে প্রথম বগির দরজাটি ধাক্কাতে শুরু করে। এমন সময় সিদ্দিকের মায়া হয়, সে দরজাটি খুলে দেয় আর এর সাথে সাথে সেই বগিটিও আলাদা হয়ে যায়। সবাই তো আতঙ্কে পড়ে যায়। পূর্ণামা আতঙ্কে কান্নাকাটি করছিল কারণ তার দ্বারা একটি খুন হয়েছে। এখানে পূর্ণামাকে কিংবাং সান্ত্বনা দিচ্ছিল। তেকুন তাদেরকে বলে ট্রেনটিকে এখনই থামাতে, কেননা আর মাত্র একটি টানেল বাকি আছে একটি বগিও। তারা যদি সেই টানেলের ভিতর প্রবেশ করে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। রাবা সিদ্দিকের কাছ থেকে মেন রুমের চাবি চায়। সে বলে সে ট্রেনটিকে থামানোর কথা বলবে। সিদ্দিকও ভালো মনে করে সেই চাবিটি দিয়ে দেয়। রাবা চাবি নিয়ে মেন রুমে যায় এবং ট্রেন চালককে বলে ট্রেনটি আরো স্পিডে দিতে। সে মনে করছিল ট্রেনটি আরো স্পিডে দিলে তাড়াতাড়ি করে সেই টানেল পার হয়ে তারা রিসোর্টে পৌঁছে যেতে পারবে। রাবা যেহেতু তাদের বস ছিল তাই ট্রেন চালকটি তার কথা মেনে নেয় এবং ট্রেনটিকে স্পিডে চালিয়ে দেয়। সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছিল যে ট্রেনটি এখনই থেমে যাবে। এমন সময় একজন লক্ষ্য করে দরজাটি লাগানো। সিদ্দিক দরজার কাছে গিয়ে রাবাকে দরজাটি খুলতে বলে, কিন্তু রাবা খুলতে চায় না। সে মনে করছিল যে সে আর ট্রেন চালক বেঁচে গেলেই হলো। এমন সময় তেকুন সেই দরজাটির উপরের কাজটি আবারও ভেঙে ফেলে আগের বারের মতো এবং তাড়াতাড়ি করে দরজাটির লক খুলে দেয়। সিদ্দিক মেন রুমের সামনে গিয়ে ড্রাইভারকে দরজাটি খুলতে বলে, কিন্তু ট্রেন চালকটি দরজা খুলতে চায় না, কেননা রাবা ট্রেন চালককে দরজাটি বন্ধ রাখতেই বলছিল। সিদ্দিক বলে হয়তো রাবা এই ট্রেনের মালিক, কিন্তু এই ট্রেনের পরিচালনার মালিক হচ্ছে আমি, তাই আমার অর্ডার ফলো করো এবং দরজাটি খুলে দাও। যা শুনে ট্রেন চালক দরজাটি খুলে দেয় এবং সিদ্দিক ভিতরে প্রবেশ করে। সিদ্দিক ট্রেন চালককে বলে ট্রেনটি থামানোর জন্য, কিন্তু রাবা থামাতে দিচ্ছিল না। তাদের মধ্যে হাতাহাতি হচ্ছিল। এমন সময় তেকুন সেখানে এসে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। যা দেখে রাবা তেকুনকে একটি লাথি মারে, ফলে তেকুন বাইরে ছিটকে পড়ে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। যা দেখে পূর্ণামা চিৎকার করে উঠে। সুযোগ বুঝে ট্রেন চালক সেই ট্রেনটিকে থামিয়ে দেয়। সেই ট্রেনটি একদম টার্নেলের মুখে যেয়ে থামে। এবার রাবাকে আর কেউ বিশ্বাস করে না এবং রাবাকে সবাই বেঁধে রাখে। রাবা এখানে সমানে মিথ্যা কথা বলে যাচ্ছিল। সে বলছিল তাদের ভালোর জন্য রাবা এই ট্রেনটিকে তাড়াতাড়ি চালানোর কথা বলেছিল, কিন্তু এবার কেউ তাদেরকে বিশ্বাস করে না। এখন সবার মাথায় একটি চিন্তাই ছিল, তারা ট্রেন ছাড়া কিভাবে রিসোর্টে যেয়ে পৌঁছাবে। এখানে পূর্ণামা তাদেরকে সব খুলে বলে কিভাবে পেতনিগুলো তাদেরকে মারছিল, সবাইকে এক এক করে মেরে ফেলেছিল। রামলা দার্তর ছবি দেখিয়ে রাবাকে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছে। এখানে রাবা তা স্বীকার করতে চায় না। রামলা জানায় দার্ত এবং পাইমানের মতো হাজার হাজার কর্মী এখানে টানেল বানাতে গিয়ে হারিয়ে গিয়েছে। এখানে সান্তোষ সহ বাকি ইনভেস্টররা তা জানতো না, শুধু জানতো রাবা। রাবা এখানে পুরো ঘটনাকে অস্বীকার করতে শুরু করে। সিদ্দিক এসে রাবাকে এসব মিথ্যে কথা বলতে নিষেধ করে। সে অতীতের কথা তাদের সবাইকে জানাতে শুরু করে। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে রেলপথটি বানানোর কথা ছিল জঙ্গলের বাহির দিয়ে। জঙ্গলের বাহির দিয়ে ঘুরে ট্রেনটি রিসোর্টে যেয়ে পৌঁছাবে। রাবা চাইছিল যে ট্রেনটি যাতে জঙ্গলের ভিতর দিয়ে যাক, কেননা সে তাহলে সেখানে টানেল বানাতে পারবে এবং সান্তোসের থেকে আরো বেশি টাকা নেবে, ফলে সেই টাকাগুলো সে আত্মসাৎ করতে পারবে। সেখানে থাকা লোকাল মানুষগুলো এসব করতে নিষেধ করে, কেননা তারা জানতো এখানে কি হতে চলেছে। রহমত নামের ব্যক্তিটি সেদিন তাদেরকে বোঝাতে চেয়েছিল যে এখানে এরকম করা উচিত হবে না, কারণ এখানে থাকে এক ভয়ানক পেতনি। সেই পেতনিটির বাসস্থান হলো এই জঙ্গলের ভেতর। তারা যদি সেই পেতনিটির বাসস্থান ধ্বংস করে তাহলে এর পরিণতি অনেক বেশি খারাপ হবে। সেদিন কেউ রহমতের কথা শুনে নেই। রাবার কথা শুনে সিদ্দিক সেই লোকটিকে ঘাড় ধাক্কা দিয়ে সে ক্যাম্প থেকে বের করে দিয়েছিল। রাত হয়ে গিয়েছিল, ফলে তারা সবাই এক এক করে ট্রেন থেকে নেমে আসে কিভাবে কি করবে তা বোঝার জন্য। এমন সময় পূর্ণিমা লক্ষ্য করে সেই টানেলের ভিতর থেকে একটি পেতনি উড়ে আসছিল। পেতনিটি সবার উপর আক্রমণ করে এবং অনেককে মেরে ফেলে। সবাই তো আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করে। অপরদিকে আমরা রাবাকে দেখতে পাই, যার সাথে একটি মহিলাও ছিল। মহিলাটি অদ্ভুত রকমের গলায় আওয়াজ করে বলতে থাকে তারা কি রেলপথ বানানোর জন্য অন্য কোনো জায়গা পেল না বা অন্য কোনো পথ বের করতে পারলো না যাতে তারা রেলপথ বানাতে পারে? কেন তারা তার বাসস্থান ধ্বংস করলো? তাদের মতো এত লোভী মানুষদের জন্য সব মানুষেরই ক্ষতি হয় এবং সব মানুষই মারা যায়। এই কথা বলে মহিলাটি কাঁদতে শুরু করে। হঠাৎ করে সেই পেতনিটি তার নিজস্ব রূপে চলে আসে এবং রাবাকে নির্মমভাবে হত্যা করে ফেলে। অন্যদিকে সবাই একসাথে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ইতিমধ্যেই সিদ্দিক আলাদা হয়ে যায়। সে সামনের দিকে এগোচ্ছিল ভয়ে ভয়ে। এমন সময় সে একটি পেতনি দেখতে পায় গাছের সামনে। সে ভয়ে ভয়ে সেই দিক থেকে না যেয়ে অন্য দিক থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্যদিকেও তো পেতনিরা ছিল। পেতনিরা সবাই সিদ্দিককে ধরে ফেলে এবং তাকে ঘিরাও করে রাখে। এখন শুধু বেঁচে ছিল মাত্র 4 জন। সেই 4 জনের মধ্যে একটি মহিলা সেখান থেকে হারিয়ে যায়। তখন রামলা তাদেরকে খুঁজতে দিতে চাইছিল, কিন্তু পূর্ণামারা যেতে দিতে চাইছিল না। পূর্ণামা অনেক
অনেকবার নিষেধ করে সেই মহিলাটাকে খুঁজতে যেতে, কিন্তু রামলা তা মানছিল না। সে বলছিল তার স্বামী তার জায়গায় হলে এই কাজটি করত। সে একটি মহিলাকে এভাবে বিপদে ফেলে দিতে চায় না। তাই রামলা পূর্ণামাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। দু বোন এখন পুরো একা হয়ে পড়ে এবং তারা সামনের দিকে আগাতে শুরু করে। এমন সময় পূর্ণামা দেখতে পায় একটি পেতনিকে, যা দেখে পূর্ণামা কেমবাঙের মুখ চেপে ধরে এবং একটি গাছের নিচে লুকিয়ে পড়ে। সে যখন পিছনে ঘুরে পেতনিকে দেখার চেষ্টা করে, সেখানে পেতনিটি ছিল না। পূর্ণামা যখন কেমবাঙের দিকে মুখ ঘোরায়, তখন সে কেমবাঙের বদলে সে পেতনিটিকে দেখতে পায়, যা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। পেতনিটি পূর্ণামাকে তার বশে নিয়ে আসে। আমরা দেখতে পাই সেই পেতনিটি পুরো রেল লাইনকে গাছ চাপা দিয়ে দেয় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যতগুলো মানুষকে দেখেছিলাম তারা আস্তে আস্তে গাছে পরিণত হতে শুরু করে। তারা সবাই পরিণত হয় এক একটি গাছে। এখানে পেতনিটি যখন পূর্ণামাকে গাছে পরিণত করতে চাইছিল, তখন পূর্ণামা গাছে পরিণত হচ্ছিল না, বরঞ্চ তার জ্ঞান ফিরে আসে। পূর্ণামা সামনে তাকাতেই দেখে কেমবাং আস্তে আস্তে করে গাছে পরিণত হচ্ছে। কেমবাং কাঁদতে কাঁদতে পূর্ণামাকে বলে সে এখানে আসতে চায়নি আর সেখানে যেতেও চায় না। সে একটিবারের জন্য তার বাড়িতে ফিরে যেতে চায়। নিজের প্রাণপ্রিয় বোনের এই অবস্থা দেখে পূর্ণামা কান্নায় ভেঙে পড়ে। সে এখানে গাছে তো পরিণত হচ্ছিল না, কিন্তু গাছ থেকে বের হতেও পারছিল না। একটি সময় সেই গাছের শিকড়গুলো পূর্ণামাকে ছেড়ে দেয়। সে দৌড়ে কেমবাঙের কাছে চলে যায়। ততক্ষণে কেমবাং পুরো গাছে পরিণত হয়েছিল। পূর্ণামা কেমবাঙের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সে তার বোনকে বাঁচাতে চায়, ফলে সে পেতনিকে ডাকতে থাকে। এমন সময় পেতনিটি পূর্ণামার সামনে চলে আসে। পেতনিটিকে পূর্ণামা বলে তাকে নিয়ে তার বোনকে ছেড়ে দিতে। এখানে পেতনিটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখানে সবাই গাছে পরিণত হলেও কেন পূর্ণামা গাছে পরিণত হয়নি, এই প্রশ্নের উত্তর আমরা 6 মাস পরের দৃশ্যেই দেখতে পাই। সেখানে রহমত পূর্ণামাকে নিয়ে এসেছিল। পূর্ণামা আবার দ্বিতীয়বারের মতন এখানে এসেছিল। এখানে রেলপথ বা টানেল কোনো কিছুই ছিল না, সব গাছ এবং পাথরে পরিণত হয়েছিল। রহমত এখানে পূর্ণামাকে জানায় জিনদের দুনিয়া আর তাদের দুনিয়া পুরোই আলাদা, কিন্তু জিনরা মানুষের মাঝখানে বসবাস করে। তারা এমন জায়গা বেছে নেয় যেখানে কোনো মানুষ যাতায়াত করে না। ঠিক তেমন ভাবে এখানে একটি জিন রয়েছে, যে জিনটি অন্যান্য জিনের থেকে বেশি শক্তিশালী ছিল। সে এখানে তার বাসস্থান বানিয়েছিল, যা না জেনে রাবা তা ধ্বংস করে ফেলে। এখানে যদি জিনটি শুধু রাবাকে মারত, তাহলে অন্য কেউ এরকম দুঃসাহস দেখানোর চেষ্টা করত, ফলে সে সব মানুষকেই মেরে ফেলেছিল। পূর্ণামা রহমতকে জিজ্ঞেস করে কেন তাহলে সেই জিনটি তাকে মারলো না। এখানে রহমত জানায় সে জিনটির বিশেষ পাওয়ার ছিল সব মানুষকে মেরে তাকে গাছে পরিণত করা, কিন্তু গাছে পরিণত করার জন্য তাদের প্রয়োজন একটি উর্বর শরীর। যেহেতু পূর্ণামার ক্যান্সার ছিল, তাই সেদিন তাকে গাছে পরিণত করতে পারে নাই সেই জিনগুলো, ফলে সেদিন পূর্ণামা বেঁচে গিয়েছিল। পূর্ণামা এরপর তার বোনের গাছের সামনে যেয়ে বসে এবং তাকে সরি বলে, কেননা সে তার চিকিৎসা মাঝপথে ফেলে রেখে তাদের সাথে ট্যুরে এসেছিল। বেঁচে ফিরে পূর্ণামা তার বোনের কথা মতো তার চিকিৎসা করে এবং সে ক্যান্সার থেকে মুক্ত হয়ে যায়। এই কথার সাথে সাথে তার বোনের গাছের কলি থেকে ফুল ফুটতে শুরু করে এবং পুরোপুরি ফুল ফুটে যায়। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে এই ভিন্ন ধর্মী ইন্দোনেশিয়ান হরর মুভিটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই মুভিটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। এইরকম ইন্দোনেশিয়ান হরর মুভি আরো দেখতে চাইলে আমাদের চ্যানেল দি ঘোস্ট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কোন মুভিটি দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।